তো প্রথম চ্যাপ্টার যেটা আমি ধরেছি সেটা হলো আপাতত একটু কঠিন চ্যাপ্টার, যদিও একটু পড়লে ঠিক হয়ে যাবে। সেটা হলো জৈব যৌগ বা অর্গ্যানিক কেমিস্ট্রি। এখানে সর্বপ্রথমে যে জিনিসটা একটু জানার প্রয়োজন আছে বলে মনে হয় সেটা হলো প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি জিনিসটা কি না, 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব যৌগের উৎস সম্পর্কিত একটা মন্তব্য করেন বা একটা তত্ত্ব দেন, যেটাকে বলা হচ্ছে প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। এই তত্ত্বে তিনি কি বলেন যে উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ অর্থাৎ জীব দেহের কিছু রহস্যময় শক্তি আছে, যেই শক্তিগুলো যৌগগুলিকে জৈব যৌগ তৈরি করতে সাহায্য করছে। ওই রহস্যময় শক্তিগুলোকে তিনি বলেন প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স। এবং যেহেতু এটা জীবদেহে উৎপত্তি হচ্ছে এই শক্তিগুলোর, অর্থাৎ রহস্যময় শক্তিগুলো যেহেতু জীবদেহ থেকে উৎপন্ন হচ্ছে, প্রাণীদেহ বা উদ্ভিদ দেহ থেকে, তাই তিনি বলেন যে কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে তাই জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। এটা বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি তার প্রাণশক্তি মতবাদ দেন। কিন্তু এই জিনিস যে একদমই ভুল তা পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীর পরীক্ষা থেকে প্রমাণিত হয়। তো সবার প্রথমে দেওয়া আছে ল্যাভয়েসিয়ে। ল্যাভয়েসিয়ে বিজ্ঞানী যিনি হয়েছেন, তিনি পরীক্ষা করলেন 1784 খ্রিস্টাব্দে। তিনি বিভিন্ন জৈব যৌগগুলোকে দহন করলেন পরীক্ষাগারে। দহন করে দেখতে পেলেন যে প্রত্যেকটা জৈব যৌগে অন্যান্য উপাদান থাকলেও মূল উপাদান কমন জিনিস সেটা হলো কার্বন। প্রত্যেকের ক্ষেত্রেই কার্বন কিন্তু থাকছেই। এছাড়া অনেক ক্ষেত্রে হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এগুলো থাকলেও কার্বন কিন্তু মাস্ট বি থাকছে। তো এই তত্ত্ব থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে জৈব যৌগ অবশ্যই কার্বন দ্বারা গঠিত হবে। তারপরেই আবিষ্কৃত হয় আমাদের প্রথম জৈব যৌগ বিজ্ঞানী ভোলারের পরীক্ষা থেকে, যেটা আমরা জানি ইউরিয়া। ভোলার কি করলেন, ভোলারের সংশ্লেষণে 1828 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ ভোলার দুটি অজৈব যৌগ কি একটা হলো অ্যামোনিয়াম সালফেট এবং দ্বিতীয় হলো পটাশিয়াম সায়ানেট, এই দুটোকে যখন একত্রে মিশ্রিত করে উত্তপ্ত করলেন তখন উৎপন্ন হলো অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেট পরবর্তীকালের পুনর্বিন্যাস হয়ে তৈরি করলো আমাদের ইউরিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা পরীক্ষাগার এবং ইন্ডাস্ট্রিতে অজৈব রাসায়নিক যে ব্যবহারে সেখানে যে নির্জল অ্যামোনিয়া এবং গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ থেকে ইউরিয়া তৈরি করেছিলাম, সেই পরীক্ষা থেকে এইটা একটু আলাদা। তো এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথম ইউরিয়া আবিষ্কৃত হলো। ইউরিয়া হলো আবিষ্কৃত প্রথম জৈব যৌগ, যেটা আমরা সবাই জানি। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায়শই আসে। নেক্সটলি আছে কোলবের সংশ্লেষণ। কোলবে সংশ্লেষণ কি, 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে হাইড্রোজেন, কার্বন ও বিভিন্ন অন্যান্য যৌগ দিয়ে প্রথম অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করেন। অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ কি ইথানোয়িক অ্যাসিড বা CH3COOH। এরপরে 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থলেট সর্বপ্রথম পরীক্ষাগারে মিথেন যৌগ তৈরি করেন। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা পরীক্ষাগারে বিভিন্ন অজৈব যৌগকে ব্যবহার করে জৈব যৌগ প্রস্তুত করতে পারছেন, সুতরাং বলাই যায় যে বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদ একদমই ভুল। এবং আরও জানা যায় যে বর্তমানে অধিকাংশ জৈব যৌগ অর্থাৎ প্রায় 95% জৈব যৌগ রসায়নগারে তৈরি করা যায়। এবং এটাও দেখা যায় যে সব জৈব পদার্থতেই কার্বন অবশ্যই থাকে। এই কারণে জৈব রসায়নকে কার্বন রসায়নও বলা হয় বা কেমিস্ট্রি অফ কার্বন, এটা মনে রাখবে। নেক্সটলি আরও যেটা দেখার প্রয়োজন আছে সেটা হলো কার্বনের চতুর্যোজ্যতা। চতুর্যোজ্যতা কি না, কার্বন পরমাণু আমরা জানি যে কার্বনের বহিস্থ কক্ষ অর্থাৎ এল কক্ষে 4টা ইলেকট্রন থাকে। তাই এই 4টা ইলেকট্রন অন্যান্য পরমাণুর একটি করে ইলেকট্রন নিয়ে 4টি ইলেকট্রন জোড় গঠন করে। এই জন্য কার্বনের সমযোজী যৌগের কার্বনের যোজ্যতা সর্বদা 4 হয়। যখনই কার্বন সমযোজী যৌগ গঠন করে তার মোট হাত থাকে অর্থাৎ 4টে বন্ধন গঠন করবে। সেটা এক বন্ধন হতে পারে কিংবা দ্বিবন্ধন হতে পারে, আবার ত্রিবন্ধনও হতে পারে। তো 4টি ইলেকট্রন মিথেনের ক্ষেত্রে যে আমরা দেখতে পাই 4টি ইলেকট্রন 4টা হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন গঠন করে মিথেন যৌগ গঠন করে। এখন এই মিথেনের একটা সুষম চতুস্তলকীয় মডেল রয়েছে, আর তাছাড়া ভ্যান হফ এবং লা বেলের কার্বনের ত্রিমাত্রিক মডেল রয়েছে। মডেলগুলো কি কি আমরা দেখে নেব। যে বলছে কার্বনের 4টি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। কার্বনের 4টি যোজ্যতা যদি আমরা এখানে দেখি,
এই তিনটে যদি এক সমতলে থাকে চতুর্থটা থাকবে না, কিংবা এই ওপরেটা থাকবে না, অর্থাৎ চারটে একসঙ্গে থাকবে না। কার্বন পরমাণুটি একটি সুষম চতুস্থলকের কেন্দ্রে অবস্থান করবে। অর্থাৎ সুষম চতুস্থলকটা কি যদি আমি দেখাই, এই যে হলো সুষম চতুস্থলক, অর্থাৎ এই যদি একটা ত্রিভুজ টাইপের হয়, প্রত্যেকটা বাহু যদি ত্রিভুজ হয়, এই তিনটেকে নিয়ে, এই তিনটে এবং এই তিনটে নিয়ে, এবং ভূমিটা যদি একটা ত্রিভুজ চারটে ত্রিভুজ দ্বারা গঠিত হয়, তাহলে একদম যে তার সেন্টার অর্থাৎ কেন্দ্র থাকবে, যেখানে অবস্থান করবে কার্বন, এবং এটার প্রত্যেকটাই কিন্তু হাইড্রোজেন। সুষম চতুস্থলকের একদম কেন্দ্রে কার্বন অবস্থান করে, এবং তার চারটি যোজ্যতা ওই চতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয়, যেরকম আমরা এই ছবিতে দেখলাম শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকবে। এবং কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোণ, এই যে কোনো দুটো, হয় এইটা কিংবা এইটা কিংবা এইটা, যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোণ সর্বদাই হবে 109°28'। এই যে যোজ্যতা সর্বদাই হবে 109°28', এটা মনে রাখবে, শর্ট কোশ্চেনে প্রায়শই আসে। এবং এই তত্ত্বকে ব্যবহার করে কার্বনের যোজ্যতার সুষম চতুস্থলকীয় মডেল অনুযায়ী মিথেনের গঠন ব্যাখ্যা করা হয়েছে। প্রায় একই রকম, জাস্ট কি না, মিথেন অণুতে কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে পৃথকভাবে চারটি ইলেকট্রন জোড় গঠন করে। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি এখানে চারটি ইলেকট্রন জোড় পৃথকভাবে গঠন করেছে। ফলে কার্বন পরমাণুটি চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে চারটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই যে সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে। এভাবে সৃষ্ট মিথেনের গঠনে কার্বন পরমাণুটি একটি সুষম চতুস্থলকের কেন্দ্রে থাকে, যা এখানে বলা ছিল, এবং চারটি সিএইচ বন্ধনী চতুস্থলকে চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। এই যে একটা সিএইচ বন্ধনী, এই যে এবং এই যে, প্রত্যেকটাই সুষম চতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকছে। এর ফলে মিথেনের সুষম চতুস্থলকীয় গঠনের এইচসিএইচ যে কোনো এইচসিএইচ বন্ধন কোণের মান সর্বদা 109°28', এবং প্রতিটি সিএইচ বন্ধনের দৈর্ঘ্য হয় 1.09 অ্যাংস্ট্রম বা 109 pm হয়। তো এইটা তোমাদের মনে রাখতে হবে এই দুটো শর্ট কোশ্চেনের জন্য। নেক্সটলি যে জিনিসটা একটু শুধরে দেওয়া দরকার আছে, সেটা হলো ক্যাটিনেশন ধর্মের সংজ্ঞাটা। যে ধর্মের জন্য ক্যাটিনেশন ধর্ম কি, ছবিটা দেখবে, যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু, একাধিক পরমাণুগুলো সমযোজী হয় এক বন্ধন কিংবা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনের দ্বারা সুদীর্ঘ শাখাযুক্ত কিংবা শাখাবিহীন মুক্ত কিংবা বদ্ধ শৃঙ্খল, শাখাযুক্ত কিংবা শাখাবিহীন মুক্ত কিংবা বদ্ধ শৃঙ্খল গঠন করে, তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা শৃঙ্খলায়ন বলা হয়। অর্থাৎ সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন গঠনের মাধ্যমে কার্বন পরমাণুগুলি যখন সুদীর্ঘ শাখাযুক্ত কিংবা শাখাবিহীন মুক্ত কিংবা বদ্ধ শৃঙ্খল গঠন করবে, তখন তাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্মগুলো কয়েকটা দেওয়া আছে, কারণটা শুধু জেনে রাখা ভালো, যে এর বিশেষ ইলেকট্রন বিন্যাস, যেহেতু চারটে করে ইলেকট্রন আছে, এই কারণে কার্বন পরমাণুর চতুর্যোজ্যতা প্রদর্শন করে, যেটা আমরা জানি যে চতুর্যোজ্যতা প্রদর্শন করার জন্য সমযোজী এক, দ্বি কিংবা ত্রিবন্ধন গঠন করতে পারে। এবং কার্বন পরমাণু ছোট আকার ও মধ্যম মানের তড়িৎ ঋণাত্মকতার জন্য কার্বন কার্বন সমযোজী এক বন্ধন, যেটা বলেছিলাম কার্বন কার্বন সমযোজী এক বন্ধন খুবই দৃঢ় ও শক্তিশালী হয়। যে বলা হয়েছে কার্বন পরমাণু ছোট আকার এবং মধ্যম মানের তড়িৎ ঋণাত্মকতা। মধ্যম মানের তড়িৎ ঋণাত্মকতার জন্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হয় না, পার্থক্য কম। এর ফলে এরা সমযোজী যৌগ গঠনের জন্য আদর্শ। তার ফলে এরা সমযোজী এক বন্ধন কিংবা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন গঠন করে। এরপরে যেটা একটু ঠিক নয়, অর্থাৎ উদাহরণগুলো জানার জন্য যেটা প্রয়োজন হবে, সেটা হলো কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এর সংজ্ঞাটা আমরা প্রত্যেকেই ঠিকঠাক জানি, যে সমস্ত সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। অর্থাৎ তার প্রকৃতি কি হবে, কঠিন তরল গ্যাসে বা কী রকম প্রকৃতিতে হবে, এবং তার রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তাকে বলা হয় কার্যকরী মূলক। অর্থাৎ আমরা কি জানলাম, যে যদি জৈব যৌগের কার্যকরী মূলক ভিন্ন ভিন্ন হয়, তবে সেক্ষেত্রে রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা হবে এবং তাদের প্রকৃতিও আলাদা হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে, কেননা পরে আমরা প্রমাণও করব। এক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা আছে, যেমন ধরো আছে অ্যালকোহল, তারপরে আছে অ্যালডিহাইড, এছাড়া রয়েছে কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন,
ইথার। এছাড়াও তোমরা জেনে রাখতে পারো বন্ড COX বলে একটা আছে, এটাকে বলা হয় অয়েল হ্যালাইড। কিংবা বন্ড COOR বলে একটা আছে, এটাকে বলা হয় এস্টার। এস্টারটা আমরা পড়বো। এবং এখানে আর হলো অ্যালকিল। আর যেটা হলো সেটা হলো অ্যালকিল মূলক, যে কোনো অ্যালকিল মূলক থাকতে পারে, এইটাকে বলা হয় এস্টার। আর এটা হলো অয়েল হ্যালাইড COX। তো এটা আমরা পরে জানবো, জাস্ট এই কয়েকটা জানানো হোক। তো অ্যালকোহল কি? অ্যালকোহলের নাম হলো, এই যে কার্যকরী গ্রুপের নামটা হলো হাইড্রক্সিল। হাইড্রক্সিল মূলক আমরা দেখেছি যে বন্ড OH। এখানে অক্সিজেনের যেহেতু আমরা জানি সমযোজী দ্বিবন্ধন গঠন করে যেহেতু, তাই অক্সিজেনের একটা হাত এইদিকে এবং একটা হাত হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। এই হাতটা যে কোনো কার্বনের যে সমস্ত যৌগ আছে বা অ্যালকিল কিংবা কার্বনের সঙ্গে যুক্ত হবে, বন্ড OH। তো এই হাইড্রক্সিল মূলক দ্বারা গঠিত কয়েকটা জৈব যৌগ কি না, মিথাইল অ্যালকোহল বা মিথানল CH3OH। আর একটা আছে ইথাইল অ্যালকোহল বা ইথানল C2H5OH, বা আমরা সাধারণত লিখি এটাকেই লিখি CH3CH2OH। এরপর আছে প্রোপাইল অ্যালকোহল C3H7OH বা CH3CH2CH2OH। এরপর হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কার্যকরী গ্রুপের নাম হলো অ্যালডিহাইড বা ফরমাইল। ফরমাইল বন্ড CHO, যেখানে কার্বন সমযোজী দ্বিবন্ধনের দ্বারা অক্সিজেনের সঙ্গে এবং একটা সমযোজী এক বন্ধনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে। অ্যালডিহাইডের কয়েকটা উদাহরণ হলো ফর্মালডিহাইড HCHO, অ্যাসিটালডিহাইড CH3CHO, প্রোপিওনালডিহাইড বা এটাকে বলা হয় প্রোপ্যালডিহাইড, সেটা হলো CH3CH2CHO। আচ্ছা, এটা হলো প্রোপিওনালডিহাইড বা আরেকটা নাম হলো প্রোপানেল, যেটা আমরা জানি। নামটা একটু নোট করে রাখবে, আমি প্রথমে হয়তো ভুল বলেছি। এছাড়া আছে কিটোন। কিটোন কি না, এর কার্যকরী গ্রুপের নাম হলো কিটো CO, বন্ড ডবল বন্ড CO। এখানে দুটো বন্ড হাত দুই দিকে আছে এবং এই যে যৌগটা গঠন করবে তখন দুই দিকে যুক্ত হবে। যেমন দেখো এই যে দেওয়া আছে CH3COCH3, এটা হচ্ছে অ্যাসিটোন। কিংবা যদি আমরা একে বলতে পারি ডাইমিথাইল কিটোন, কিংবা যদি এর IUPAC নামের কথা বলি তবে সেটা হবে মিথ ইথ প্রোপানন। এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ হলো কার্বক্সিল, বন্ড COOH, যার গঠন যদি দেখি বন্ড C, বন্ড OH এবং ডবল বন্ড O এইভাবে যুক্ত আছে। এর কয়েকটা উদাহরণ হলো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড HCOOH, অ্যাসিটিক অ্যাসিড বা এর IUPAC নাম ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এছাড়া আছে প্রোপায়োনিক অ্যাসিড CH3CH2COOH বা C2H5COOH, যেভাবে আমরা লিখেছিলাম। এরপরে আছে আরেকটা অ্যামিন আর ইথার। অ্যামিন কি না, অ্যামিন এর কার্যকরী মূলক হচ্ছে অ্যামাইনো বা অ্যামিনো, বন্ড NH2, যার গঠন সংখ্যা যদি আমরা দেখি বন্ড N, একটা বন্ড সিঙ্গেল বন্ডের সঙ্গে H এবং সিঙ্গেল বন্ডের সঙ্গে আর একটা H এর সঙ্গে যুক্ত আছে। এর উদাহরণ কি না, যেভাবে আমরা দেখেছি মিথাইল অ্যামিন, সবার প্রথমে যেহেতু মিথাইল আছে তো মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন C2H5 বা CH3CH2NH2 এবং আরেকটা হতে পারে প্রোপাইল অ্যামিন C3H7NH2 বা CH3CH2CH2NH2। যেভাবে আমরা এভাবে লিখেছিলাম ওভাবে লেখা যায়। এরপরে আসছে আমাদের লাস্ট, এখানে সিলেবাসের মধ্যে লাস্ট ইথার। ইথার এর কার্যকরী মূলক কি না অ্যালকক্সি বা ইথার, যার গঠন সংকেত বন্ড ও বন্ড। এই বন্ড ও বন্ড এটাও কিটোনের মতো দুই দিকে যুক্ত হয়। যেমন এই যে ডাইমিথাইল ইথার, বা এটা যদি IUPAC নাম করি মিথ অক্সি মিথেন, এর নাম হলো মিথক্সি মিথেন। ঠিক ডাই ইথাইল ইথার, বা এটাকে যদি লিখি ইথক্সি ইথেন, ঠিক ইথাইল মিথাইল ইথার, এরকম যুক্ত হয়েছে, এধারে মিথাইল এধারে ইথাইল। ঠিক আছে, এর মধ্যে আমাদের যে সিলেবাসে যে IUPAC নাম, তাতে অ্যালকিল, অ্যালকেন, অ্যালকাইন, এছাড়া অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, এই যুক্তগুলো অ্যাকচুয়ালি আমরা নামগুলো পড়ব। বাকি সম্ভবত অ্যামিনকে
বাদ দেওয়া হয়েছে। অ্যামিন এবং ইথার, হ্যাঁ অ্যামিন এবং ইথাকে বাদ দেওয়া হয়েছে, এই দুটোকে। এরপরে যে জায়গাটা একটু শুধরে নেওয়া দরকার আছে, গুরুত্বপূর্ণ, সংজ্ঞার ক্ষেত্রে একটু সমস্যা থাকছে আমি জানি, সেটা হলো সমাবয়বতা। সমাবয়বতা কি? সমাবয়বতা ধর্ম যেহেতু এরপরেই আছে, সমাবয়বতার সংজ্ঞাটা একটু জেনে নিতে হবে, যে যে ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব সম্ভব হয় তাকে বলা হয় সমাবয়বতা। এর অর্থ গ্রিক শব্দ আইসো এর অর্থ সেম বা একই, এবং মেরাস এর অর্থ হলো পার্ট বা অংশ, অর্থাৎ একই আণবিক সংকেতের কারণে এই ঘটনাকে আইসোমারিজম বলা হয়। সমাবয়বতা বা আইসোমারিজম কি? যে ধর্মের জন্য বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব সম্ভব হয়। সমাবয়ব যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু উপাদান পরমাণু বা মূলকগুলির গঠন বিন্যাস এর পার্থক্যের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, সেই সমস্ত যৌগগুলিকে পরস্পরের সাপেক্ষে সমাবয়ব বা আইসোমার বলা হয়। এখন আমরা যদি সমাবয়বের প্রকারভেদটা দেখি, তাহলে আমরা দেখবো যে সমাবয়বতার প্রকারভেদ দুই প্রকার, একটা হলো গঠনগত এবং আরেকটা হলো ত্রিমাত্রিক। গঠনগতটা আমাদের সিলেবাসে আছে, যেটা হলো শৃঙ্খল গঠিত সমাবয়বতা, এছাড়া রয়েছে অবস্থান গঠিত সমাবয়বতা, কার্যকরী মূলক ঘটিত বা ফাংশনাল গ্রুপ ঘটিত, এবং লাস্টলি নতুন একটা সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে যেটা হলো মেটামারিজম। যদিও এটা সিলেবাসের মধ্যে নেই, নতুন জিনিস জেনে রাখা ভালো। ত্রিমাত্রিকটা আমাদের সিলেবাসে নেই, তো সেটা প্রয়োজন নেই। তো সবার প্রথমে গঠনগত সমাবয়বতা কি, সংজ্ঞাটা কি হবে না, যে সমস্ত সমাবয়বের আণবিক গঠন কাঠামোর পার্থক্যের জন্য আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট দুই বা ততোধিক যৌগ বোঝায়। অর্থাৎ কি না, আণবিক সংকেত একই হবে কিন্তু তাদের গঠন ভিন্ন হবে। সেটা বিভিন্ন কারণে হতে পারে, একটা শৃঙ্খলগত কারণে হতে পারে, একটা শৃঙ্খলের অবস্থানের কারণে হতে পারে, একটা কার্যকরী মূলকের কারণে হতে পারে, কিংবা মেটামারিজম হতে পারে। সবার প্রথমে দেখব শৃঙ্খল গঠিত সমাবয়বতা কাকে বলা হয়। শৃঙ্খল গঠিত সমাবয়বতা কি না, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ সমূহ যাদের কার্বন শৃঙ্খলের গঠনের ভিন্নতার জন্য যে সমাবয়বতা সৃষ্টি হয় তাকে শৃঙ্খল গঠিত সমাবয়বতা বলে। কি না, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ যদি আমরা দেখি উদাহরণ হিসেবে নর্মাল পেন্টেন বা এন পেন্টেন, আইসোপেন্টেন এবং নিওপেন্টেন, এদের আণবিক সংকেত যদি আমরা দেখি প্রত্যেকটাই কিন্তু আণবিক সংকেত হবে C5H12, কিন্তু কার্বন শৃঙ্খলের পার্থক্য এখানে দেখতে পাচ্ছি, এটা চেনলি একটা চেনের মতন পরপর যুক্ত আছে। এক্ষেত্রে চারটা চেনের সঙ্গে যুক্ত হলেও একটা মিথাইল গ্রুপ রূপে 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। এক্ষেত্রে দেখি তিনটে একটা চেনের সঙ্গে আছে কিন্তু বাকি দুটো আলাদা আলাদাভাবে যুক্ত হয়েছে। তো এই ঘটনার কারণে যে সমাবয়বতা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে শৃঙ্খল গঠিত সমাবয়বতা। নেক্সটলি অবস্থানগত সমাবয়বতা ও সমাবয়ব। অবস্থান গঠিত কি না, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ সমূহ যাদের কার্যকরী গ্রুপ বা কার্যকরী গ্রুপ ভিন্ন ভিন্ন কার্বন শৃঙ্খলে অবস্থানের কারণে যে সমাবয়বতা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অবস্থান গঠিত সমাবয়বতা। এর উদাহরণ কি দেখব না, একটা হলো নর্মাল প্রোপাইল অ্যালকোহল বা এন প্রোপাইল অ্যালকোহল, বা যার আইইউপিএসি নাম প্রোপান 1 অল, এবং আরেকটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপান 2 অল। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে নর্মাল প্রোপাইল অ্যালকোহল বা প্রোপান 1 অলের ক্ষেত্রে OH অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপটি 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, কিন্তু প্রোপান 2 অলের ক্ষেত্রে কার্বন শৃঙ্খলের 2 নম্বর কার্বন শৃঙ্খলে হাইড্রক্সিল মূলকটি যুক্ত রয়েছে। এই কারণে এটা অবস্থানগত সমাবয়বতা। নেক্সটলি কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা এবং সমাবয়ব যৌগ। এই কার্যকরী মূলক গঠিত কি না, একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন জৈব যৌগ যাদের
ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক থাকার কারণে তাদের মধ্যে যে সমাবয়বতা দেখা যায় তাকে বলা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমাবয়বতা। এর সাপেক্ষে যে উদাহরণটা খুবই প্রচলিত উদাহরণ, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়শই আসে এই উদাহরণটা, যে ইথানল এবং ডাইমিথাইল ইথার, ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার, যেটা আমরা দেখতে পাচ্ছি ইথাইল অ্যালকোহলের সংকেত CH3CH2OH এবং ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে CH3 ও CH3। এই দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখি আণবিক সংকেত কিন্তু C3H6O, সরি C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট, কিন্তু এখানে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হয়েছে, এখানে ইথার গ্রুপটা যুক্ত হয়েছে। এই কারণে এদের শুধুমাত্র ভৌত নয় এমনকি রাসায়নিক ধর্মেরও পরিবর্তন দেখা যায়। এটার একটা প্রমাণও রয়েছে যেটা প্রায়শই পরীক্ষায় পড়ে, কার্যকরী মূলক ঘটিত সমাবয়বগুলি যে পরস্পর রাসায়নিক ধর্মে পৃথক তার একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ দাও। তো এক্ষেত্রে আমরা কি করব না, বলা হয় ইথানলের সঙ্গে অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সঙ্গে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেটা রয়েছে সোডিয়াম, এর সোডিয়ামের সঙ্গে আমরা যদি বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হয় সোডিয়াম ইথক্সাইড CH3CH2ONA, ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড, এবং তার সঙ্গে হাইড্রোজেন যে পরমাণুটা থাকছিল সেটা প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে, কিন্তু যদি আমরা ডাইমিথাইল ইথারের সঙ্গে সোডিয়ামে বিক্রিয়া করে কোনো বিক্রিয়া ঘটে না, বিক্রিয়া বন্ধ হয়ে যায়। অর্থাৎ এর থেকে বোঝা যায় কি, যে এই যৌগটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করলো কিন্তু এটা করলো না, তার মানে নিশ্চয়ই ধর্মের পার্থক্য রয়েছে, রাসায়নিক ধর্মের পার্থক্য রয়েছে। এর দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বগুলি পরস্পর ধর্মে পৃথক হয়। নেক্সটলি যে জিনিসটা আরেকটু শুধরে নেওয়ার প্রয়োজন আছে এই সময়ে, সেটা হলো সমগণীয় শ্রেণীর সংজ্ঞা। সমগণীয় শ্রেণীর সংজ্ঞা কি না, একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ, যাদের ক্রমবর্ধমান আণবিক ভরের ভিত্তিতে সাজালে পরপর অবস্থিত যে কোনো দুটি সদস্যের মধ্যে বন্ড CH2 বন্ড, এটা মনে রাখবে, বন্ড CH2 বন্ড পরমাণু পুঞ্জের ব্যবধান বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে বলা হয় সমগণীয় শ্রেণী। আরেকবার বুঝিয়ে দিলে ভালো, উদাহরণ সাপেক্ষে দেখব। যদি আমরা এখানে অ্যালকোহলটাই দেখি তাহলে দেখবো যে একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত হয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট। এক্ষেত্রে সাধারণ সংকেত কি না, অ্যালকিল মূলকের ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে কি হয় না CnH2n+2, যার মধ্যে একটা হাইড্রোজেন যদি অপসারিত হয় তার বদলে OH বন্ড OH যুক্ত হয় তাহলে সেইটাই হবে অ্যালকোহলের সংকেত CnH2n+1, যেহেতু একটা বের হয়ে গেছে, এবং আর একটা OH। একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট, প্রত্যেকেই কিন্তু এখানে অ্যালকোহল, ঠিক আছে। তো একই রকম ধরনের রাসায়নিক ধর্ম বিশিষ্ট জৈব যৌগ যাদেরকে ক্রমবর্ধমান আণবিক গুরুত্বের ভরের ভিত্তিতে সাজানো হচ্ছে, কম থেকে বেশির দিকে ক্রমবর্ধমান আণবিক গুরুত্বের ভিত্তিতে সাজানো হয়েছে। এই সারির মধ্যে যে পরপর অবস্থিত দুটো যৌগ, যদি আমরা এই দুটোই ধরি তাহলে এর মধ্যে পার্থক্য কি হচ্ছে, OH আছে, বন্ড CH2 বন্ডের পার্থক্য পাচ্ছি। এই পরমাণু বিশিষ্ট যে পুরো শৃঙ্খল পাওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী, সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। ঠিক একইভাবে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি তাও একই, এবং অ্যালকেনের ক্ষেত্রেও কিন্তু এটাও একই। এর কয়েকটা বৈশিষ্ট্য আছে যেটা তোমরা প্রায় জানো, খুবই সাধারণ জিনিস না, একই ধরনের মৌলের দ্বারা গঠিত হবে আমরা দেখলাম। এদের একটি সাধারণ সংকেতে প্রকাশ করা যায় কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে এবং অ্যালকোহলের ক্ষেত্রেও। এবং আণবিক ভরের ভিত্তিতে সাজালে, এটা মনে রাখবে, আণবিক ভরের ভিত্তিতে সাজালে, ক্রমবর্ধমান কথাটা লিখলে ভালো, ক্রমবর্ধমান আণবিক ভরের ভিত্তিতে সাজালে পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য, পরমাণু পুঞ্জের পার্থক্য কি হবে, বন্ড CH2 বন্ড, যেহেতু এখানে কার্বন দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে সুতরাং দুটো বন্ধন এখনো ফাঁকা রয়েছে, এই জন্য বন্ড CH2 বন্ড। এবং আণবিক ভরের ভিত্তিতে সাজালে যে এদের আণবিক ভরের পার্থক্য কত হবে, 14 একক, 14 ইউনিট, এই কারণে ইউ দেওয়া আছে, 14 ইউনিট। সদস্যগুলি একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় এবং সদস্যগুলির ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যাবে।
আণবিক ভরের ভিত্তির সঙ্গে সঙ্গে সদস্যগুলির রাসায়নিক সক্রিয়তা হ্রাস পায়। যত আণবিক ভর বাড়বে, অর্থাৎ মিথানল, ইথানল, প্রোপানল, যে যদি প্রোপানলের কথা বলা হয় তা কিন্তু মিথানলের থেকে কম সক্রিয়। এই জিনিসটা মনে রাখতে হবে, এই বৈশিষ্ট্যগুলো।